মানুষের মন আজকে মুক্তবাজার অর্থনীতির মতো। উম যেখানেই শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতাটার মতো বাচ্চাটাই যখন মুখ্য, খাঁচাটাই যখন কিনবে সবাই, প্রভু তুমি আমাকে পবিত্র করো, সেই কবিতাটার মতো যে বাচ্চাটাই যখন মুখ্য, খাঁচাটাই যখন কিনবে সবাই। তো অডিয়েন্স বৃদ্ধি আহ, সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত হলো পারস্পরিক স্বার্থ রক্ষা। তো এই যে মানুষের ব্যক্তিগত কথোপকথন, অফিস আদালতের কথোপকথন অনিয়মতান্ত্রিক, অনিয়ন্ত্রিত উপায়ে প্রকাশ পায়, এতে যে সম্পাদকীয় যে বিষয়টা থাকে বা সেটাতে কোনটা যাবে, কোনটা যাবে না, কোনটা দেওয়া যাবে, কোনটা দেয়া যাবে না, এই বিষয়গুলো যেখানে থাকে না, এবং কিছু ক্ষেত্রে যারা এটা নির্ধারণ করে যে পুরাটাই দেওয়া যাবে, পুরাটাই দেওয়া যাবে না, সেখানেই সমস্যা। আমি একটু বলি, আমি নিজের কথা কিছুই বলবো না, কারণ নিজের কথা ওইভাবে মানে নিজে থেকে কথা বলার মতো মানুষ উঠেনি। আমি অ্যাডওয়ার্ড হারম্যান এবং নোম চমস্কির যে থিসিস আছে সেখান থেকে আমি বলবো যে সংকটটা কোথায় এবং অডিয়েন্স বৃদ্ধির সাথে স্বার্থ কীভাবে সংশ্লিষ্টতা রক্ষা করে নিজেরাই। হ্যাঁ, এখানে কৃত্রিমত্তার কোনো আবার বিষয় নেই। বিষয়টা হচ্ছে আপনার অডিয়েন্স বৃদ্ধি পাচ্ছে, আপনার স্বার্থ রক্ষা হচ্ছে। আপনার অডিয়েন্স কমে যাচ্ছে, আপনার স্বার্থ কমে যাচ্ছে, স্বার্থে আঘাত আসছে। তো সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানো শুরু হলে অ্যাডওয়ার্ড এবং চমস্কি বলছেন, সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানো শুরু হওয়ার সময় থেকেই শ্রমজীবী শ্রেণীর প্রগতিবাদী পত্রিকাগুলো ব্যাপক অসুবিধাজনক অবস্থানে ছিল। খেয়াল করেন, যখন বিজ্ঞাপন ছাপানো শুরু হলো তখনই পত্রিকাগুলো সংকটে পড়ল। কোন পত্রিকাগুলো? যারা শ্রমজীবী শ্রেণীর এবং প্রগতিবাদীর কথা বলতেছিল। তা এখানে তাদের আয়ের উৎস ছিল পাঠক, তাদের আয়ের উৎস ছিল পাঠক। তারা তাদের কথা বা তাদের সংবাদ বিক্রি করতে এবং পয়সা নিতে। এখানে বিজ্ঞাপনের বিষয়টা ছিল না, স্পন্সরশিপের যে বিষয়টা সেটা কোনোভাবেই ছিল না। এই সময় ভাটা দেয় হলো আয়ের। এখানে বলতেছেন আয়ের বিষয়টি সবসময় বিজ্ঞাপন দাতাদের আগ্রহকে প্রভাবিত করেছে। 1857 সালে একজন বিজ্ঞাপন কর্মকর্তা বলেন, তারা উদ্ধৃতি করতেছে অন্যজনকে, যে কিছু জার্নাল মাধ্যম হিসেবে খুবই দুর্বল, কারণ তাদের পাঠকরা, আবার বলতেছি, কিছু জার্নাল মাধ্যম হিসেবে খুবই দুর্বল, কারণ তাদের পাঠকরা পণ্য ক্রেতা নয়। তাদের ওপর অর্থ ব্যয় করা আর জলে ফেলে দেওয়া একই কথা। তাই এই যে বিষয়টা, যে একটা জায়গায় অর্থ ঢালা, স্পন্সর করা এবং সেখান থেকে ফিডব্যাক না পাওয়া, এবং সেই পত্রিকাগুলো, সেই সংবাদ মাধ্যমগুলো যাদের পাঠক ওই পণ্যটা কিনতে পারবে না। মার্সিডিজ বেঞ্চের বিজ্ঞাপন সেই পত্রিকায় বা সেই টিভি চ্যানেলে যাবে যার শ্রোতা, দর্শক, পাঠক মার্সিডিজ বেঞ্চ কিনতে পারে। হ্যাঁ, এখন মার্সিডিজ বেঞ্চ আমাকে যে বিজ্ঞাপনটা যত টাকায় দিতে পারবে, একটা খুব কম দামের একটা বেকারির বিস্কিট ওই বিজ্ঞাপনটা আসবে না, ওই বিজ্ঞাপন রেটে দিতে পারবে না। আমি চাইলাম যে আমাকে 100 টাকা রেটের একটা বিজ্ঞাপন দাও, কিন্তু আমাকে বিস্কুট একটা বেকারি তো দিতে পারবে না, আমাকে দিতে পারবে মার্সিডিজ বেঞ্চ। এখানে সংকটটা শুরু হলো। তারপরে এখানে বলতেছেন যে এই একই শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাজ্যের সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সংবাদপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে। ওই শক্তিটাই যারা বিজ্ঞাপন দিত। তারপরে
1960 এবং 1967 সালের মধ্যে যৌথভাবে প্রতিদিন গড় পাঠক সংখ্যা 9.3 মিলিয়ন থাকা সত্ত্বেও 9.3 মিলিয়ন থাকা সত্ত্বেও ডেইলি হেরাল্ড, নিউজ ক্রনিকাল এবং সানডে সিটিজেন ব্যর্থ হয় এবং মূল ধারায় মিশে যায়। এবং জেমস কারান যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তা হলো প্রকাশনার শেষ বছরেও, যেদিন প্রকাশনা তারা শেষ করে সেই বছরেও 4.7 মিলিয়ন গ্রাহক নির্ভর ডেইলি হেরাল্ড এর বস্তুত পক্ষে যে গ্রাহক 4.4 শুধু ছিল 4.7 শুধু ছিল ডেইলি হেরাল্ডের পাঠক, যা দ্য টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ানের সমন্বিত পাঠক সংখ্যার দ্বিগুণ। এদের পাঠক সংখ্যার দ্বিগুণ ছিল হেরাল্ডের। তারপর সেই পত্রিকাটা বন্ধ হয়ে যায় এবং এর কারণ হিসেবে জরিপে দেখা যায় হেরাল্ডের পাঠকরা অন্য যে কোনো জনপ্রিয় সংবাদপত্রের নিয়মিত পাঠকের তুলনায় নিজেদের সংবাদপত্র সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করত এবং নিজেরা পুরো মাত্রায় শ্রমজীবী হওয়া সত্ত্বেও অন্য যে কোনো জনপ্রিয় সংবাদপত্রের পাঠকের তুলনায় তাদের সংবাদপত্র বেশি সময় ধরে পড়ত। বিজ্ঞাপন অনটন দ্বারা ক্রমাগত কণ্ঠরোধই হেরাল্ড ও নিউজ ক্রনিকাল ও সানডে সিটিজেনের মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। জাতীয় সার্কুলেশনের 8.1 হেরাল্ডের হলেও তার মোট বিজ্ঞাপন আয় ছিল 3.5। সানডে সিটিজেনের বিজ্ঞাপন আয় ছিল সানডে টাইমসের 1/10 এবং অবজারভারের 1/7 প্রতি 1000 কপি হিসেবে। কারান বেশ দৃঢ়ভাবে দাবি করেছেন, তার কারানের উদ্ধৃতি দিয়ে বলতেছেন যে দাবি করেছেন যে লেবার পার্টির ভাগ্য বিপর্যস্ত হতে শুরু করার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল এই 3টি পত্রিকাকে হারানো। বিশেষত হেরাল্ডের মৃত্যুর ফলে ব্যাপক সার্কুলেশন সম্পন্ন একটা প্রতিষ্ঠানের বিলুপ্তি ঘটে, যে প্রতিষ্ঠান একটা বিকল্প বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি কাঠামো তুলে ধরত, যা ছিল দাপুটের সম্প্রচার ও প্রেসের আধিপত্যশীল দৃষ্টিভঙ্গির বিকল্প এক দৃষ্টিভঙ্গি। বড় মিডিয়ার সমর্থন না হলে যে কোনো গণ আন্দোলনকে ব্যাপকভাবে প্রেসের ও সক্রিয় বৈরিতার সম্মুখীন হতে হয়, বিকলাঙ্গতায় ভুগতে হয় এবং প্রতিকূলতা মোকাবেলা করতে হয়। তা সফল মিডিয়া আজকাল অডিয়েন্সের গুণাগুণের উপর গুরুত্বের প্রতি পূর্ণ মনোযোগী। সিবিএস সগর্বে শেয়ার মালিকদের জানায় যে অবিরামভাবে অডিয়েন্সকে সর্বোচ্চ সেবাদানে তৎপর থাকার পাশাপাশি একটা নতুন বিক্রয় কৌশলের বিকাশ ঘটিয়েছে। এই যে যখন বিজ্ঞাপন, যা আজকের থেকে 200-300 বছর আগে, 100 বছর আগে যখন বিজ্ঞাপন সংকটভুক্ত এবং তারা এই পত্রিকাগুলো বন্ধ হয়ে যায় 3 গুণ 4 গুণ পাঠক থাকা সত্ত্বেও, সেখানে একটা ফেসবুকের রিলস, ফেসবুকের ভিডিও, ফেসবুকের একটা ছবি থেকে যখন আয় হচ্ছে, তখন আমার, আপনার, অন্য 10 জনের ছবি, ভিডিও, কথা কেন আপ করে আরেকজন অর্থ ইনকাম করবে না? খুব সিম্পল ব্যাপার, একেবারে খুবই সাধারণ ব্যাপার। এখানে ন্যায় নীতির চেয়ে অডিয়েন্সের সাথে যেমন স্বার্থ রক্ষার যে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে সংশ্লিষ্টতা তাদের, এইটা যখন ক্রমাগত একটা ঊর্ধ্বমুখী হয়, হ্যাঁ, তখন মানবিকতা তো ক্রমাগত নিম্নগতি হবেই। হ্যাঁ, তো সেখানে ইথিক্স কি বলতেছে, তারপরে ন্যায়নীতি কি বলতেছে, সবচেয়ে বড় কথা হলো, আশঙ্কাজনক কথা হলো, সব জায়গায় এক একটা করে দালাই লামা থাকে। দালাই লামা দ্যাট মিনস আধ্যাত্মিক গুরু থাকে, যে গুরু মানে নিজে কিছু বলে না, কিন্তু তার চারপাশের মানুষ দিয়ে বলায় এবং তার মানুষদের দ্বারাই করায়। যেমন তিব্বতের দালাই লামা আধ্যাত্মিক গুরু, সে নিজে কখনো তেমন কিছু বলে না, কিন্তু তিব্বত এখনো চিহ্নেও না, তিব্বত এখনো ছাড়েও না, এরকম একটা অবস্থা আর কি। এই সব দালাই লামা হচ্ছে যত সমস্যার নাটের গুরু। এই দালাই লামাদের বুদ্ধিভিত্তিক যে অপকৌশল, এই অপকৌশলের জন্য যে কেউ যখন তখন যেখানে সেখানে ছোট বড় মাঝারি বিপদের সম্মুখীন হতে অনেকটাই বাধ্য।